আরে বৌমা, সুধীর কি ফোন করেছিল? দুদিন পরে দোল। ও অফিস থেকে ছুটি পেয়েছে? এখনো তো পাইনি মা, কিন্তু ও বসের সাথে কথা বলেছে। আরে সুধীর, এক্ষুনি তোর কথাই বলছিলাম। কেমন আছিস বাবা? আমি ঠিক আছি মা। তোর ছুটির কি হলো? বৌমা বলছিল তুই নাকি ছুটি পাসনি। সেটাই বলার জন্য ফোন করেছি মা। অফিস থেকে কিছুতেই ছুটি পাচ্ছি না। আমি যেতে পারবো না মা, কিন্তু তুমি যদি চাও তো তুমি ভোপালে আমার কাছে চলে আসতে পারো। আমার কাছে আসার জন্য তোমার তো কারো কাছ থেকে ছুটি নেওয়ার দরকার নেই। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। তবে হ্যাঁ, বৌমা যদি তোর কাছে যেতে চায় তাহলে ও যেতে পারে। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। আচ্ছা মা, আমার অফিস থেকে আমার এক বন্ধু মনোহর আজ সকালে মুম্বাইয়ে যাচ্ছে। আমি ওর হাতে তোমাদের সকলের জন্য কিছু গিফট পাঠিয়েছি, তুমি দেখে নিও। আর করুণাকেও ওর সাথে কালকে সন্ধ্যের ট্রেনে ভোপালে পাঠিয়ে দাও। আমি মনোহরকে বলে দিয়েছি। ঠিক আছে, পাঠিয়ে দেব। ও কি বললো মা? ও আমাদের দুজনকে ওখানে যেতে বলছে। আমি বারণ করে দিয়েছি, তবে তুমি চলে যাও। কাল ওর এক বন্ধু মনোহর মুম্বাই আসছে। কাল সন্ধেবেলা তুমি ওর সাথে ভোপালে বেরিয়ে যাও। বাড়ি পৌঁছে প্যাকিংটা করে রেখো। কিন্তু মা, আপনি এখানে একা? আরে তুমি আমার চিন্তা করো না, আমি সামলে নেব। তুমি যাও, ঘুরে এসো। মা, 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 আরে সুধীর, তুই তো আসবি না বলেছিলি, তাহলে হঠাৎ করে চলে এলি? আসলে মা, লাস্ট মোমেন্টে বস ছুটি দিয়েছে, তাই চলে এলাম। করুণা কোথায় মা? করুণা, করুণা! মজা করছিস কেন? করুণা তো তোর সাথেই থাকবে। কিছুক্ষণ আগে মনোহর তোর বউকে তোর কাছে নিয়ে গেছে। না মা, ও তো কই আমার সাথে নেই। ভাবলাম মনোহরের আগে আমি পৌঁছে যাব, তাই আর আমি ওকে কল করিনি। এনিওয়েজ, আমি ওকে ফিরে আসার জন্য বলছি। প্রণাম মাসিমা। মনোহর, আরে তুই এখানে কি করছিস? আরে ভাই, আমার বস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আজ, তাইও আমি ফ্লাইটে করে চলে এলাম। আমি তোকেই ফোন করছিলাম তো। করুণা কোথায়? মানে আমি তো ওকেই নিতে এসেছি। মানে তুই করুণাকে নিয়ে যাসনি? না, কি হয়েছে? মা, করুণা তাহলে কার সাথে ভোপাল গেল? সুধীর, কোনো গন্ডগোল আছে, তাড়াতাড়ি দয়াকে ফোন কর। হ্যালো দয়া, সুদীপ বলছি। দাদা, তোমাকে কেউ মুক্তিপণ চেয়ে ফোন করেছিল বা হুমকি? না ভাই, এরকম কোনো কল আসেনি। দয়া, তুই যে করেই হোক তোর বৌদিকে খুঁজে বার কর। কে জানে কি অবস্থায় আছে বেচারি এই সময়। চিন্তা করো না তুমি মা, আমি তোমার বৌমাকে সম্পূর্ণ সুস্থভাবে বাড়িতে নিয়ে আসবো। কিন্তু তোমরা কি ওই লোকটাকে একবারও দেখলে চিনতে পারবে, যে নকল মনোহর সেজে এসেছিল? ও যদি একবার সামনে আসে চিনতে পারবো আমি। মা, তুমি কি বৌদিকে এই কথাটা বলেছিলে যে মনোহর দাদার সাথে ভোপাল যেতে হবে? হ্যাঁ বলেছিলাম, তবে যখন তুমি এই কথাটা বৌদিকে বলেছিলে সেই সময় আরও কেউ ওখানে উপস্থিত ছিল নাকি? হ্যাঁ ছিল তো, সোহম ছিল। না মা, সোহন দাদা নয়, তাছাড়া আরো কেউ। দাদা এই কাজ করতেই পারে না। আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ দয়া। ইটস ওকে দাদা। আরে দয়া, ওকে ছেড়ো না, ভালো করে ওকে জিজ্ঞাসাবাদ করো। আমি আগেও দেখেছি অনেক, যে এরকম সমস্যায় বাড়ির কাজের লোকেদেরই হাত থাকে। মনোহর দা,
সোহন দাদা বাড়ির কাজের লোক নয়, বড় ভাইয়ের সমান। এনিওয়েজ মা, নকল মনোহর যে গিফট এনেছিল সেটা দেখাও তো। দাঁড়া, এক্ষুনি আনছি। এইটা এনেছিল ও। এই শাড়িটা আপনার দোকান থেকেই নেওয়া হয়েছে, তাই এতে যে কুপনের নাম্বারটা আছে তাতে 5,000 টাকার প্রাইজ মানি অ্যানাউন্স করে সমস্ত কাস্টমারের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ করে দিন, বুঝলেন? কেউ যদি এই প্রাইজটা নিতে আসে তাহলে আমায় ইশারা করবেন। না রে দয়া, এই লোকটা সে লোক নয়। টেনশন করো না তুমি মা, এই লোকটা সে লোকটা নয় তো কি হয়েছে, যাবে তো ও সেই লোকটারই কাছে। চলো দাদা, ওই বাইকটাকে ফলো করো, ফাস্ট। দয়া, এটাই সেই লোকটা যে মনোহরের পরিচয় দিয়ে বৌমাকে নিয়ে গেছে। পেয়ে গেছেন পুরস্কারের টাকা। প্রাইজ তো এবার আমি তোকে দেব কাল্লু মামা। আরে কে রে তুই? তোর বাবা, ইন্সপেক্টর দয়া। বল, কোথায় আছে করুণা বৌদি? সোজা কথায় বলবি নাকি? না স্যার, আমি সবই বলছি, দয়া করে গুলি চালাবেন না। আমি ওকে বেঁচে দিয়েছি। তুই কিভাবে জানতে পারলি যে মনোহর বৌদিকে নিতে আসছে? কে যুক্ত আছে তোর সাথে? আর কেউ নেই স্যার। কাল যখন মাসিমা মার্কেটের ওনার বৌমার সঙ্গে কথা বলছিলেন তখন আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আমি সবকিছু শুনেনি আর টাকার লোভে আপনার বৌদিকে কিডন্যাপ করে নি। কোথায় বিক্রি করেছিস ওকে তুই? গুরগাঁও ওয়েস্ট পার্কিং হাউস, ফ্ল্যাট নাম্বার 10। অনেক হয়েছে শেঠজি, আজকের জন্য এইটুকুই যথেষ্ট। তোর বাকি কাপড়গুলো পুলিশ স্টেশনে গিয়ে খুলবো। ভয় পেও না বৌদি, আমরা চলে এসেছি। থ্যাংক ইউ দয়া, তুই আমার বৌমাকে প্রাণে বাঁচালি। কি মা, তুমিও না? আমি তোমার বৌমার নয়, আমার বৌদির জীবন বাঁচিয়েছি। যদি না বাঁচাতাম তাহলে বৌদির হাতের চা, পকোড়া আর পরোটা খেতাম কিভাবে আমি? দাদার কথা জানি না, কিন্তু এত ভয়ঙ্কর রিস্ক আমি তো নিতে পারতাম না। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ভোগ করার জন্য তৈরি হয়েছে, কিন্তু কিছু জিনিসের সুখ ভোগার জন্য মানুষ এই ছোট শরীরে একটা বড় আকারের লোভ পুষে নেয়। তারা ভুলে যায় যে লোভ করলে কতটা ক্ষতি হতে পারে। লোভে পাপ, পাপে মৃত্যু। ভাই, চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছিল, সে সরকারি সুরক্ষার নকশা দেখিয়েছিল আমাদের। আরে কোনো কাজের কথা জানতে পারা গেছে নাকি সব ফুসকি বম বেরোলো? ফুসকি বম না ভাই, হাত গোলা বেরিয়েছে, তাও আবার অনেক বড় রকমের। সরকারি সড়ক, গ্রামের শেষ দিকে যে ওই দয়ানন্দ থাকে না, ওর জমি থেকে বেরোচ্ছে। আর এটাই নয় ভাই, তার জমির প্রায় 10 একর জমি ইন্ডাস্ট্রিয়াল করিডোরে আসবে বলছে। দয়ানন্দের নাতি তো শহরে থাকে, তাই না? হ্যাঁ ভাই, এর মানে যদি তার জমি এক্ষুনি কিনে নিই তাহলে আমরা গোটা জীবন আনন্দে কাটাতে পারবো। হ্যাঁ ভাই, একদম এটাই সত্যি। বলো তাহলে কি করতে হবে এবার? এটা তো এখন দয়ানন্দই বলতে পারবে যে এবার কি করতে হবে। দেখ বড়, তোর পা কবরে ঝুলছে, এই জন্যই বলছি এই জমির সম্পত্তি থেকে প্রেম ত্যাগ করে এই কাগজের উপরেও সই করে দে, নিজের জমি আমাদের নামে করে দে। আর যদি তোকে ভয় লেগে থাকে যে আমরা তোর থেকে ফ্রির জমি জায়গা নিচ্ছিলাম, তাহলে চিন্তা করিস না,
তোর জমির যত টাকা হয় তার পাই পাই তুই পেয়ে যাবি। আর মৃত্যুর আগে অবধি আনন্দেই বাড়িতেই থাক, কেউ কিচ্ছু বলবে না তোকে। কৃষকের জন্য তার জমি মায়ের সমান হয়, আর মায়ের বোঝাপড়া করা হয় না। তোমরা এখন যেতে পারো, দরজা সামনে আছে। কাকা, বুড়ো হাড়গুলোকে যৌবন রক্তের মতো টকবক করা উচিত না, হাড় ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন নিজের ডায়লগ বাজি বন্ধ কর আর চুপচাপ সই করে দে। দাদা, আপনারা কাকার সাথে এভাবে কেন কথা বলছো? যদি কাকা জমি বিক্রি করতে না চায় তাহলে আমাদেরকে তার সিদ্ধান্তে রেসপেক্ট করা দরকার। আমার হিসেবে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া দরকার। ছোট, নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, শহরে জীবন কাটাতে কাজে লাগবে। আমরা এখানে জমিতে হাল চালিয়ে তোর শহরের খরচ পুরো করি না, আমরা সেগুলো কাজ করে আয় করি। সেই জন্য নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, সই তো এর বাপও করবে। আবে ও বুড়ো, করে দে এই জমি আমাদের নামে, না হলে তোর আঙুলের ছাপ নিয়ে আমরা তোকে তোরই জমিতে পুঁতে দেব। যেটা করার করে না, কিন্তু যাই হয়ে যাক না কেন আমি এই জমি বিক্রি করব না। মরে গেলে এইসব ছাতিতে নিয়ে যাবি নাকি? ছাতিতে যাক বা না যাক, কিন্তু মরার পরে এটা জেনে খুশি হব যে আমার জমি আমার ছাতিতে আছে। দাদা, দাদা এসব কি করছো তোমরা? মরে যাবে ও। আরে দাদা থামো, দাদা থামো, থামো দাদা। দাদা ছেড়ে দাও তাকে, এটা ভুল। ঠিক ভুলের পরিভাষা আমাদের সামনে চলে না ছোটু, আমরা যা করি সেটাই সঠিক হয়। আর চিন্তা করিস না, আমরা একে মারতেই যাচ্ছি। তিনজন ভাইয়ের ওপরে তাদের লোভ মাথায় চড়ে নাচছিল। তাদের লোভের সামনে এখন মানুষের জীবনের কোনো দাম ছিল না, কিন্তু বুড়ো এখনো বেঁচে ছিল। তার চেহারায় মৃত্যুর আতঙ্কের জায়গায় হাসি ভাসছিল। এত বৃষ্টিতে ছাতার পেছনে নেত্রপাল বুড়োর আঙুল কেটে দিল আর সব কাগজপত্রে তার আঙুলের ছাপ নিয়ে নিল। আমি আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। আমার জমি আমার ছাতিতে থাকবে। ভাই, আজ মদের প্রত্যেক গ্লাসের সঙ্গে দয়ানন্দের কথা মনে পড়ছিল। গত বছর যখন আমরা ওর জমি কেড়ে নিয়েছিলাম তখনও এরকমই আবহাওয়া ছিল। শালা কি বলছিল? আমার জমি আমারই ছাতিতে থাকবে। কাউকে মেরে দিয়ে তার আবার মজাও ওরাও। কত বাজে তোমরা সবাই। এই জীবন একটা জঙ্গলের মতো ছোট, যেখানে বাঘ সব সময় দুর্বলদের খায় আর কখনো এর জন্য দুঃখ পায় না। তোর চিন্তার সোচ অযথা একটা জায়গায় আটকে গেছে ছোটু, আগে এগো আগে। কিন্তু ভাই, ওই মরে যাওয়া হাড়গুলো একটা আরো কথা বলেছিল, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। যদি সে সত্যি এসে যায় তখন? আরে বড়, তুই তো এই সবে একটা ব্যাগ খেয়েছিস আর কি সব যাতা কথা বলে যাচ্ছিস? হ্যাঁ, মদ খা শান্তিতে, মরে যাওয়া লোকের আবার কখনো ফিরে আসে না। আরে কিন্তু ভাবো, যদি সে সত্যি ফিরে চলে আসে তখন? তাহলে সে সব শয়তানদের শেষ করে দেবে, যেভাবে ভগবান রাম রাবণকে মেরে করেছিল। আমি বলেছিলাম না যে আমি ফিরে আসব? আমি এসে গেছি তোমাদের সবাইকে নিয়ে। না না, এটা হতে পারে না। কিন্তু কিন্তু এ তো মরে গেছিল রে ভাই। প্রাণ বাঁচাতে হলে পালাও। আমাকে আমাকে ক্ষমা করো কাকা, আমি ভুল করে ফেলেছি। আমি তোমাকে তোমার পুরো জমি ফিরিয়ে দেব।
আমি আমি তোমাকে আরো 10 একর জমি দিয়ে দেব, শুধু আমাকে মেরো না। মৃত্যুকে সামনে দেখে তোর মতো সমস্ত লোভী মানুষ মৃত্যুকেও টাকা দিয়ে কেনার চেষ্টা করে, কিন্তু পাগলা, এই ডিলটা দেওয়ার আগে একবার এটা তো ভেবে নিতিস যে এই জমির এই মরে যাওয়ার লোকটা এখন এটা নিয়ে কি করবে। বল কি করবে? তোমাকে আমার থেকে ভয় পাবার দরকার নেই খোকা, তুমি ভালো মানুষ। কিছুদিনের মধ্যে আমার নাতি দিল্লি থেকে এখানে আসবে, আমার জমি তার নামে করে দাও, না হলে আমার জমি আমার ছাতিতেই থাকবে, বুঝতে পারছো তো? দরকারের চেয়ে বেশি পাওয়ার ইচ্ছে লোভকে জন্ম দেয়, আর লোভ শয়তানকে, আর শয়তানের সর্বনাশ অনেক আগে থেকেই নিশ্চিত থাকে। তবে মোহিনী, তুমি শেষ পর্যন্ত একটা বড় বাজেটের ফিল্ম সাইন করেই নিলে, তার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। থ্যাংক ইউতে শুধু কাজ হবে না, তোমাকে পার্টি দিতে হবে, আর তাও বিগ বিগ পার্টি। ওকে, কিন্তু এখন ছোট একটা পার্টি দেব। একবার যখন আমার ফিল্ম তৈরি হয়ে রিলিজ হয়ে যাবে আর আমি অনেক বড় সুপারস্টার হয়ে যাব, তখন রোজ বড় বড় পার্টি দেব। ওকে, ডান। ডান। আরে ওটা কে? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে মেয়েটার মাথা খারাপ, না হলে এত রাতে কোনো একটা মেয়ে ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করবে? আরে এই পাগল মেয়ে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? সরে যাও। শুনতে পাচ্ছে না নাকি? মনে হচ্ছে মাথাটা গেছে। এই মেয়ে, রাস্তা থেকে সরো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে আমাদের। সর্বনাশ! সরে না গেলে গাড়ি দিয়ে উড়িয়ে দেব। এক কাজ করো, গাড়িটা সাইড দিয়ে নাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও কেউ। হ্যালো মোহিনী, তুমি কোথায়? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কখন আসবে তুমি? কে? ওফ বাবা মোহিনী, তুমিও না? তুমি আমার গলা চিনতে পারছো না? আমি করিশ্মা, তোমার বেস্ট ফ্রেন্ড করিশ্মা। করিশ্মা? দেখো, এবার ড্রামা ছাড়ো আর তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। হ্যালো প্রমোদ, তুমি যত তাড়াতাড়ি পারবে আমার বাড়ি চলে এসো, প্লিজ চলে এসো। কে এখানে? কে এখানে? দেখো দেখো, তুমি যেই হও, এসো সামনে। আহ আহ হ্যাঁ
আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মোহিনী, মোহিনী, প্রমোদ, প্রমোদ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। ও ও ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে ও আমাকে। মোহিনী, কি হয়েছে তোমার? আর কে তোমায় মেরে ফেলবে? ও সে কে? করিশ্মা। সেটা আবার কে? এসেছিল ও ও ও আমাকে আমাকে মারতে এসেছিল, আমাকে মারতে এসেছিল। মোহিনী, কি হয়েছে তোমার? ও এখানে কিভাবে আসতে পারে? আমাকে বিশ্বাস করো প্রমোদ, এসেছিল। তুমি জানো, আমি আর লাকি বাড়ি ফিরছিলাম, তখন ও রাস্তাতেই লাকিকে মেরে ফেলেছিল। তারপর ও আমার পিছনে পিছনে এখানে এসে গেছিল, আর ও আমাকে হয়তো মেরেই ফেলতো, কিন্তু তুমি এসে গেলে আর ও পালিয়ে গেল। মোহিনী, এটা তো অসম্ভব। তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি ফিল্মে লিড হিরোইনের রোল পাওয়ার জন্য তুমি ওকে মেরে ফেলেছিলে, আর এই কাজে আমি আর লাকি তোমাকে সাহায্য করেছিলাম। প্রমোদ, ও এসেছিল, ও বেঁচে আছে। তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? কিন্তু মোহিনী, যে মারা যায় সে কখনো ফিরে আসে না, আর এটাই হলো সত্যি। এই দেখো, এই যে করিশ্মার কল। কোথায় তুমি মোহিনী? তুমি এখনো এলে না যে? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি এসো প্লিজ। শুনলে তুমি? শুনলে? মোহিনী, আমার মনে হয় কেউ মজা করছে, কেউ ওর আওয়াজে মিমিক্রি করছে তোমার সঙ্গে। কিন্তু এমনটা কেউ কেন করবে? কারণ আমার সোনা, তুমি এখন সুপারস্টার হতে চলেছো, আর কেউ হয়তো আমাদের ওকে মারার সময় দেখে ফেলেছিল, আর সেই এখন আমাদের সঙ্গে এই খেলাটা খেলছে, যাতে সে তোমার কাছ থেকে টাকা নিতে পারে। এমনটাই যদি হয় তাহলে লাকিকে কে খুন করলো? আর তুমি আসার আগে আমাকে যে মারতে চলেছিল সে কে ছিল? প্রমোদ, আমি বলছি না, করিশ্মা বেঁচে আছে। ও আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। ও তোমাকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে। ওকে বাবা, ওকে। যদি এরকমই ব্যাপার হয় তাহলে চলো আমার সঙ্গে। ওখানে গেলেই তো সবকিছু বোঝা যাবে ভালো করেই, তাই না? আর তোমার ভ্রমও দূর হয়ে যাবে। প্রমোদ, আমার ভীষণ ভয় করছে। কাম অন মোহিনী, একজন সিংহের মতো বয়ফ্রেন্ড তোমার সঙ্গে থাকলে তোমার ভয়ের কি আছে? প্রমোদ, একবার ভেবে দেখো, আমরা এখানে এসে আবার কোনো ভুল করলাম না তো? যদি আমরা ভুল করি তাহলেই তো তোমার এই মনের ভুলটা দূর হবে। ডোন্ট ওয়ারি, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। চলো ভিতরে। কারিশমা, কারিশমা, দেখেছো এখানে কেউ নেই। না প্রমোদ, ও এখানেই কোথাও আছে। আমি ফিল করছি ওকে। আমাদের এখানে আসা উচিত হয়নি। খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল। কি হয়েছে তোমার মোহিনী? এখানে কেউ নেই, বিশ্বাস করো। ভালো করে দেখো, জানি না কবে থেকে সব বন্ধ হয়ে পড়ে আছে, সবকিছু নোংরা হয়ে রয়েছে। যদি এখানে কেউ বা কারিশমাও থাকতো তাহলে পরিষ্কার থাকতো নাকি থাকতো না? হ্যাঁ, কিন্তু আমাকে বিশ্বাস করো প্রমোদ, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে ও এখানেই কোথাও আছে। তুমি চলো এখান থেকে এবার। কারিশমা, কারিশমা, দেখেছো এত ডাকাডাকি করার পরও কারিশমা এলো না। এবার তো বিশ্বাস করো যে কারিশমা মারা গেছে। তুমি যদি চাও তাহলে ওর লাশটাও দেখাই। কি হয়েছে? প্রমোদ, আমি বলেছিলাম না, ও আছে, ও আছে। কোথায় আছে? আমি এইখানে। কারিশমা? কারিশমা না,
তোমাদের দুজনের মৃত্যু আমি প্রতিশোধ নিতে এসেছি। কারিশমা নিজের দেনা আর ঠকানোর ফল কখনো ভোলে না। যখন বেঁচে ছিলাম তখনও নয়, আর মৃত্যুর পরেও নয়।